ভাবনাগুলো পড়ে আছে দেরাজে, চাবি দেওয়ালের তাতে, কিন্তু একটু খুঁজলেই পেয়ে যাবে। ভাবনাগুলো ভাগ করে রাখা আছে, কিছু ভাবনা শৈশবের, কিছু যৌবনের, কিছু কৈশোরের, আর কিছু বার্ধক্যের। আমি যখন থাকবো না, ভাগ করে নিও নিজেদের মধ্যে। দেখো দেখো গোল পাকেও না যেন। শৈশবের ভাবনাগুলো সাদা, সহজ, সরল তুলে দিও তা মায়েদের হাতে। ভাগ করে দেবে তারা ছেলে। কৈশোরের ভাবনাগুলো সবুজ, বাতাসের দোলায় দূরে রঙিন স্বপ্ন তার চোখে মুখে। আর যৌবনের ভাবনাগুলো স্পর্ধা ভরা বাউন্ডারি, উঠতে চায় চড়াই উতরাই, জয় করার ইচ্ছা তুফান হয়ে ওঠে। শৈশব, কৈশোর, যৌবনের ভাবনাগুলো সম্মুখ গমন তাদের। পেতে চায় অজানাকে, আকাশ জলকে। বার্ধক্যের ভাবনাগুলো বড্ড পেছনে ডাকে, অতিচারী হয়ে ওঠে। ফিরে পেতে চায় শৈশব, কৈশোর, যৌবন। আসলে আমরা তো পিছন ফিরে দেখতেই চাই। পিছন ফিরে দেখার একটা অভিলাষা আমাদের প্রতিটা মানুষের কাছে আছে, কিন্তু সময়ের কাছে আমরা বাধা। সময় টিকটিক করে এগিয়ে যায়, আর জীবন, সময়, সাথে সাথে তাদেরই হাত ধরে বয়সটা যায় এগিয়ে। কিন্তু বয়স এগুলি কি হবে? জীবনের দর্শন, জীবনের ভাবনা, জীবনের আদর্শ, জীবনের মরণশীলতা, হৃদ্যতা, এই সবকিছুই কেমন যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যায়। কেমন যেন নিজস্ব সত্তার ভেতরে বিচরণ করে। তাই যখন বয়স বাড়ে তখন একটু পিছু ফিরে তাকিয়ে স্মৃতির স্মরণে আমাদের প্রত্যেকেই দেখতে ইচ্ছা করে। আর যখন বয়সের প্রান্তিক সময়, জীবনকে অনেকটা দেখা, জীবনের অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের ঝুড়িতে ভরে রাখা, তখন ঠিক তো নিশ্চয়ই নিজের কাছে নিজের একটা চাহিদা থাকে। যদি ফিরে পাওয়া যেত পুরনো দিন, পুরনো ভাবনা। তৎসত্ত্বেও সময়ের এখন যে দাবি তাকে মানতেই হয়। আর সেই দাবি নিয়ে কিন্তু সৃজনশীল মানুষ, কবিরা লেখেন, ঠিক যেভাবে লেখেন বিশিষ্ট কবি রণেশ রায়। রণেশবাবু প্রায় 5টা দশকেরও বেশি সময় ধরে লিখছেন। তার সাহিত্য সৃজনশীলতার বিভিন্ন গতিবিধি, সেই বিভিন্ন গতিবিধির সূত্রতার ভেতরে তিনি রয়েছেন। আজকের ভাবনা অনুষ্ঠানে আজকে আমরা রণেশবাবুর সাথে কথা বলব। শুধু কথা বলা নয়, বরং একটু পিছু ফিরে দেখা, স্মৃতির স্মরণে তার জীবনের নানা দর্শনের সাথে একটু আলোকপাত করা। আর ওই যে বললাম, সমকাল সমসময়, যে সময় আপনাদের সাথে আমরা কথা বলছি, যে সময় ওনার সাথে আমরা কথা বলছি, সেই সময়কে ধরে রাখা এক আন্তরিক ও গভীর প্রয়াস। নমস্কার রমেশ, আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। হৃদয়ের দর্শন তো থাকবেই, বয়সের মতো বাড়বে, কিন্তু আসলে আপনার যে ব্যাপারটা আমার মনে হয়েছে, আপনার কবিতার ভেতরে, আপনার কবিতা দর্শনের ভেতরে আপনার বহুধা বিস্তৃত সাহিত্যের সৃজন, সেটা আমি পরে আসবো, কিন্তু আদ্যন্তে কিন্তু আপনি মানসিকভাবে ভীষণ রকমভাবে কবি। আর এই কবিতার সূত্র ধরে যে কবিতা দিয়ে আমি আমাদের আজকের আড্ডাটা শুরু করলাম, সেটা আপনার নিজের লেখা কবিতা। সেই কবিতায় আপনি যেন বড় বেশি আকাঙ্ক্ষাবাদী, বড় বেশি আশাবাদী। যদি ফিরে পাওয়া যেত সেই পুরনো দিন। আকাঙ্ক্ষা কিভাবে আপনাকে এই সময় আরো এগিয়ে নিয়ে যাচ্ছে? আসলে আমি কিন্তু বলা চলে কবিতা, গল্প ইত্যাদি লেখা শুরু করি অনেক পর। তবে আমার তো জীবন বোধ আছে। আপনি যেটা বললেন জীবন দর্শন, আমি সেটাকে বুঝি জীবন বোধ। এই জীবন বোধটা উঠে আসে বাস্তবের ঘাত প্রতিঘাত। আমার জীবনেও তাই। কার্যত ছোটবেলার থেকে নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছি শারীরিকভাবে এবং পরবর্তীকালে সামাজিক বিভিন্ন কারণে। সেই সময় আমি কলেজে পড়াতাম এবং তার সাথে কিছু লেখালেখি করতাম, কিন্তু মূলত প্রবন্ধ। পরবর্তী জীবনে আমার যে ধাক্কাটা আসে
আমি একটু ভয় পেয়ে যাই, আমি আক্রান্ত হই ক্যান্সার। তখন আমার ওই জীবনবোধটা নতুন করে জাগিয়ে তোলার প্রশ্ন, কারণ আমার বাইরের জগতে যে কাজকর্ম সেগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে। আমার যে জীবন ভাবনা তাতে অনেকটাই বলা চলে যে ধাক্কাও খেয়েছি জীবনে। সব মিলিয়ে তখন ভাবলাম যে কীভাবে টিকে থাকবো, বেঁচে থাকবো। কারণ মানুষ তো বোধ নিয়ে বেঁচে থাকে, মানুষ তো জীবনের দর্শন নিয়ে বেঁচে থাকে। সেটা যদি হারিয়ে যায় আমার এই অসুস্থতার কারণে, আমি যদি কেবল আক্ষেপ করি জীবনে, তাহলে আমার দর্শন টিকে থাকবে না। আর এই দর্শনের মধ্যে কিন্তু আমি ভবিষ্যৎকে দেখি। আপনি যেটা বললেন, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা এখানে তীব্র হয়েছে। কার্যত আমি আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি ছোটবেলার থেকে। এই যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে তো প্রতিটি মানুষই বাঁচে, কিন্তু আপনি মূলত, আমি দর্শকদের বলি, সবাই অনেকেই জানেন আপনি মূলত অর্থনীতির মানুষ, অর্থনীতির অধ্যাপক। আপনার অসংখ্য প্রবন্ধ শুধুমাত্র বাংলাতে নয়, ইংরেজিতেও, দেশে এবং বিদেশে সেটা সমাদৃত, এবং আপনার বই রীতিমতো পাঠ্যপুস্তকের তালিকাও রয়েছে, এটাও আমরা জানি। কিন্তু ওই যে আশা আর আকাঙ্ক্ষার কথাটা আমাদের আসছিল, আপনি একদম প্রথমেই প্রাথমিকভাবেই যেটা বললেন, ক্যান্সারে আক্রান্ত। আমি নিজে জানি আপনি যৌগাতে ক্যান্সারে আক্রান্ত হলেন, এবং সেটা আপনার সাথে আমার একটা আড্ডাতে আমার সেটা মনে হয়েছিল যে তখন আপনি খুব মানসিকভাবে ভেঙে পড়লেন যে আমি যদি কথাই না বলতে পারি, তাই তো, তাহলে আমি লিখি। কিন্তু ওই যে আকাঙ্ক্ষা, জীবনবোধের যে আকাঙ্ক্ষা, সেটা বোধহয় একজন সৃজনশীল মানুষের একটা অনেক বড়, তার নিজস্বতার ক্ষেত্রে তার নিজের একটা দায়ও বোধ হয়। শুধু তো নিজের আকাঙ্ক্ষা নয়, আপনি কবিতা লিখছেন তো নিজের জন্য, ঠিক আছে, কিন্তু সেই কবিতা তো শেষ পর্যন্ত আপনার সম্পত্তি নয়, পাঠকের। না, এখানে আমি বলি, প্রথমেই আমি বলে রাখি, আমি কিন্তু বেশ পরিচিত নয়। আমি জানি না আমার লেখা, আমার বই কজন পড়ে বা কি বৃত্তান্ত। সেখানে আমার পরিচয়টা খুবই সীমিত বলেই আমার নিজের ধারণা। কেন বলছেন এটা? তার কারণ আমি বাইরের জগতে সেইভাবে পাইনি কাউকে যে আমার লেখা নিয়ে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করে বা কিছু কিছু ছাত্রছাত্রী তারা সবসময় আসলে যেটা হয়, একদিকে আপনি মাস্টারমশাই তো, আবার আর একদিকে লেখক মানুষ। যেটা হয়, কতটা পথ পেরোলে পথিক হওয়া যায়, কতটা দর্শন হলে দর্শক হওয়া যায়, আর কতটা পাঠ করলে পাঠক হওয়া যায়, এ বড় আপেক্ষিক কথা। কতটা পরিচয় থাকলে অনেক বেশি পরিচিত হয়। অতএব আমি এই কথাটার আপনার সরাসরি কিন্তু বিরোধিতাই করছি যে অনেক বেশি পরিচিত নয়, এই ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে সেটা হলো আপনি যে জায়গাটা হয়তো বলতে চেয়েছেন যে বিস্তৃতভাবে, যেহেতু লেখাটা আপনি অক্ষরজীবিত নন, পেশা আপনার লেখা নয়, লেখাটা আপনার নিজের মনের তাগিদে। কিন্তু যে কথাটা সূত্র ধরে আমার আসছিল, অর্থাৎ কিন্তু আপনি বললেন যখন যে কিভাবে বাঁচবো, তখন হৃদয়ে সেটা থাকছে যে কিভাবে আমার নিজের জীবন বোধগুলোকে বাঁচিয়ে রাখবো। এখানেই তো একজন সৃজনশীল মানুষ সার্থক, আর সেখানেই তো আপনি লিখছেন। না, আমার সত্যি কথা বলতে কি, পরবর্তীকালে 12 সালের পর, অপারেশনের পর থেকে যা লেখা দেখি, কবিতা অথবা গল্প বা উপন্যাস, সেটা কিন্তু সম্পূর্ণ আমার বলতে পারো সাহিত্য জগতের নতুন দিগন্ত। একদম একদম। কারণ প্রবন্ধ যা লিখতাম সেটা সাহিত্য জগতের একটা ক্ষুদ্র অংশ, যা লিখে সেই তৃপ্তি পাওয়া যায় না যে তৃপ্তি পাওয়া যায় কবিতা লিখে। প্রবন্ধের ভেতরে কল্পনা মিশেল করা না, সেটা থেকে প্রবন্ধে যেটা পারে সেটা হচ্ছে সমাজের বাস্তব অবস্থাটাকে অবজেক্টিভলি তুলে ধরছে। কিন্তু কবিতা যেটা পারে ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা, ভবিষ্যতের যে চিত্রকল্প আমরা তৈরি করি, আমাদের মননে যে মনোজগৎ আসে বহির্বিশ্বকে দেখে, তার প্রতিফলন ঘটে আমার কবিতায়। শুধু কথার মালাগাথা, যেটা একটু আগে কথা হচ্ছিল, এই যে কথার মালাগাথা, তখনই আমি যদি ওটাকে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্টে যদি বলি, অবশ্যই সেটা একটা টার্নিং পয়েন্ট। শারীরিক এইরকম একটা অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে তখন মানসিকভাবে একটা বিধ্বস্ততার সূত্র, তারপরে কবিতা আসছে, তারপরে ছোটদের লেখা আসছে, সেটা পরে আসছে, এবং সেই যে লেখাগুলোর ভেতরে সেখানে কবি বা একজন সৃজনশীল মানুষ আপনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আশাবাদী হচ্ছেন, আপনি নিজের কাছেই আশাবাদী হচ্ছেন। সেই জন্য আপনার কবিতার লাইন কিন্তু এইভাবেই আসছে। আপনার কবিতার লাইন ধার করেই আপনাকে বলছি যে আমি পথ চলে অবিরাম,
আমি পথ চলে অবিরাম, অজান পথে যাত্রা আমার, অতীতের পথ ধরে বর্তমান। অতীতের পথ ধরে বর্তমান, আমি থাকি ভবিষ্যতের আশায়। হাজার যোজন আমি চলেছি পদব্রজে, এ প্রান্ত থেকে ও প্রান্তে, পথিক আমি খুঁজে ফিরি পথ। কবি তো সেই পথ খুঁজে পাওয়ার চেষ্টা করে। না, এখানে আমি আমার আমি জীবনটাকে বহমানতা হিসেবে দেখি, কোনো স্থির চিত্রকল্প নয়। জীবন একটা চিত্রকল্প তো বটে, কিন্তু তা অতীত থেকে ভবিষ্যতের যে ছবি আমরা আঁকি তার মধ্যে একটা ধারাবাহিকতা, একটা বহমানতা। সেই বহমানতা ছাড়া আমার জীবন বোধ প্রতিষ্ঠিত হতে পারে না। আমাকে অতীতকে যেমন স্বীকার করতে হবে, ভবিষ্যৎ অজানাকে আমন্ত্রণ জানাতে হবে, বরণ করে নিতে হবে। সেটা কেমন হতে পারে তার একটা চিত্রকল্প তৈরি হয়ে যায়। ভবিষ্যতের চিত্রকল্প তৈরি করার যে আকাঙ্ক্ষা, সেটাই একজন সৃজনশীল মানুষ বা একজন সৃষ্টিশীল মানুষ বা একজন কবি, এটা কিন্তু তার একটা নিজস্ব ভেতরের দায় আছে। সেই দায়টাকে রণেশবাবু সত্যি সত্যি পালন করতে পারলেন নাকি তিনি তার নিজের মতন করেই তার নিজের একটা মানসিক বৃত্তকে তৈরি করে রাখতে পেরেছেন এবং রাখার ভেতরে তিনি ভাবছেন যে একটা সেই চিত্রকল্পকে তিনি দেখছেন? এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সাথে থাকবো। রণেশবাবু, যেটা বিরতির আগে কথা হচ্ছিল যে এই যে অতীতকে তো মানতেই হবে, অতীতকে আপনি বুঝতে পারবেন না, অতীতকে আমরা কেউ বুঝতে পারি না, কিন্তু দেখুন একটা অদ্ভুত ব্যাপার তো থাকেই। ভবিষ্যৎ কি আছে, ভবিষ্যতের চিত্রকল্প কি আছে? ভবিষ্যতের আমরা প্রত্যেকেই আমরা হয়তো অনেক পরিকল্পনা করি, কিন্তু সেই পরিকল্পনার সাথে ভবিষ্যতের চিত্রকল্প যা আছে সবসময় যা মেলে না, সবসময় তা পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে একটা হতাশগ্রস্ততায় আসে, আবার অনেক ক্ষেত্রে আশার থেকেও বেশি আশাবাদী হয়ে যাওয়া যায়। এইটাকে কিভাবে কবিতার ভিতরে আসলে জীবনটাকে একটা বড় পরিসরে দেখা দরকার। একটা অতীত থেকে ভবিষ্যতের যে বহমানতা, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যে উত্তরণ, সেটা একদিন একদিনের ব্যাপার না। সেই তুলনায় আমরা খুব ক্ষুদ্র, অল্প সময়ের জন্য পৃথিবীতে আসি। ওই সময়ের মধ্যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছাপিয়ে যায় আমাদের ক্ষমতাকে। কিন্তু এই যে ক্ষমতাকে যে ছাপিয়ে যে যাচ্ছে, নিজস্ব যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু তবু তো একটা ধরার প্রয়াস থাকে, তাকে আটকে রাখার একটা প্রয়াস। এখানে একটা বিরাট প্রশ্ন, আমার নিজের ক্ষমতা আর সামাজিক ক্ষমতা। ঠিক, আমি যদি সামাজিক ক্ষমতাটাকে না বুঝি, তাহলে আমি ভবিষ্যতের চিত্রকল্প আঁকতে পারবো না, আমি বহুমানতাকে ধরতে পারবো না। সেখানে আমি নিজের মধ্যেই নিজে আটকে যাব, যেটাকে বলবো আমি আমার আত্মোপলব্ধিটা সামাজিক উপলব্ধির মধ্যে দিয়ে যাবে না। কিন্তু ধরুন এই সামাজিক বোধ একরকম, কিন্তু সমাজ তার মতন করে চলবে। সেই সমাজভুক্ত একজন মানুষ হিসেবে, একজন সৃজনশীল মানুষ, একজন কবি হিসেবে তারও যেরকম দায়িত্ব আছে, পারিপার্শ্বিকতার যারা আছেন তাদেরও একটা দায়বদ্ধতা আছে, কিন্তু সবাই তো সেই দায়বদ্ধতা মানতেও পারে। এখানে একটা কথা, এই সৃজনশীলতা ব্যাপারটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, আমি এক অর্থে একটা ব্যাপারকে সৃজনশীল মনে করতে পারি, আবার আরেকজন আরেকভাবে মনে করতে পারে। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, সমাজে একটা অংশগ্রহণের প্রশ্ন থাকে, যেটাকে বলা হয় পার্টিসিপেশন। অর্থাৎ আমার প্রিয় অংশগ্রহণ হবে আরও 10 জনের সুখ দুঃখ, তাদের চলা না চলার মধ্যে। এই অংশগ্রহণে যদি আমি সঠিক পথ না বেছে নিতে পারি, তাহলে আমাকে থেকে যেতে হবে নিজের মধ্যে। কিন্তু ধরুন এই যে নিজের ভেতরে আবদ্ধতা থাকার যে প্রয়াস, সেটা আমাদের কম বেশি প্রত্যেকেরই আছে বটে, কিন্তু আবার এই সমাজকে কিছু দেব, সেখানেই তো লড়াইটা ঠিক সেই জায়গায়। আমি সেটাই বলতে চাইছি, এই যে সেখানে যে লড়াই, কিন্তু ধরুন অনেক সময় তো আমি সমাজকে কি দেব, এই একটা ভ্রান্ততা, এই একটা সন্দেহ, আত্মসন্দেহ কিন্তু আসে, আমি সমাজকে কি দেব। কিন্তু যিনি লিখছেন, যিনি কবিতা লিখছেন, যিনি কোনো কিছু সৃষ্টি করছেন, যিনি কিছু সৃজন করছেন, তার মাধ্যমেই তো তিনি সমাজকে দিচ্ছেন। কবিতা দেখার মধ্যেও কিন্তু প্রশ্ন থেকে যায় যে কবিতা আমি কবিতার জন্যই লিখছি, না কবিতা আমি কারোর জন্য লিখছি। আমি কিছু ভাবনা, কিছু চিন্তা
সেটা আমি রেখে যেতে পারছি। সেই প্রশ্নটা বলো। আজকে যে প্রশ্নটা আমাদের মধ্যে, আমারও অনেক বন্ধু বান্ধব তাদের সাথে আমার বিতর্ক হয় নিয়ে, যে কবিতাকে আমি কীভাবে দেখব, নেহাতি আমার ব্যক্তিগত হিসেবে না এটাকে একটা সমাজ চেতনা হিসেবে আমি দেখব। অর্থাৎ আমার মননে আমি নিজে সবসময় ব্যস্ত রাখবো নিজেকে, না সমাজকে আমি অগ্রাধিকার দিয়ে সেই অনুযায়ী আমার দায়বদ্ধতা। আপনাকে আমি একদম সরাসরি বলছি, এই ক্ষেত্রে তো আপনাকে একদম সরাসরি বলছি, এই ক্ষেত্রে তো আপনি নিজেও যথেষ্ট সন্দিহান। তার কারণ আপনার কবিতার ভেতরেই আপনি বলছেন এক অদ্ভুত সমাপতন, সেখানে বলছেন কেন যে চাপিয়ে দাও কবিতার ভার, কেন যে চাপিয়ে দাও কবিতার ভার, পাহাড়ের চেয়েও ভারী, হিজিবিজি বিরক্তিকর শব্দের অপব্যবহার, কাঁড়ি কাঁড়ি ওজনে ভারাক্রান্ত মূল্যহীন, কতগুলো কথার কথা বোকা বোকা অর্থহীন। আবার এই আপনি লিখছেন কি হবে কল্পনার মালা গেঁথে আজে বাজে বকে, সে তো বিকয় না ব্যাপারীর হাটে, কবিতার এই মরা ঘাটে বরং, তারপরে আমি লাইনগুলো বলছি না। এই যে দুটো বিষয়টা, অর্থাৎ এই জায়গাটাই তো মজা। এখানে কবিতাটাকে সঠিক প্রেক্ষাপটে বোঝা দরকার। আমি দুটো ব্যক্তিত্বকে সামনে একদম একদম। একটা হচ্ছে কবি নিজে কি ভাবেন সত্যি, আর কবি কি ফেস করেন, কি ফেস অপরে কি ভাবেন। কবির অনেক প্রিয়জনরাই কবিকে বলে এ তুমি সময় নষ্ট করছো, সমাজ নষ্ট করছো না। আচ্ছা, এটা দুঃখজনক কথা। এটা ঘটে, এটা ঘটে। দুঃখজনক, কবি কখনো সমাজ নষ্ট ভিত পায় না, এই ব্যাপারটাই তো কখনো সমাজ না। সে তো কবি তো তোয়াক্কা করছে না, এখানে কিন্তু কবি তোয়াক্কা করছে না, করছে না তো, শেষের দিকে তো সেইভাবেই আসছে। সেটাই হচ্ছে তার পজিটিভ দিক। হ্যাঁ, আর নেগেটিভ দিকটা সে ফেস করছে। কিন্তু কবি যদি তোয়াক্কা করে তাহলে তো কবি কম্প্রোমাইজ করে, সেখানে তো কম্প্রোমাইজের প্রশ্ন নেই। সেটাই আমি লিখেছি, সেটাই আমি বলছি, কম্প্রোমাইজটা করার প্রশ্ন নেই। তাহলে কি আছে প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ব্যাপারটাকে বোঝা, তার সৃজনশীলতাকে সেভাবে দেখা এবং সেটাকে ছাত্র ছলে নানানভাবে উড়িয়ে দেওয়া। এখানে অবজেক্টিভলি যেখানে বলা হচ্ছে এই কবিতাটার মধ্যে, কবি যেন তার স্ত্রীকে, স্ত্রীর সম্মুখীন হচ্ছে, সে তার দৈনন্দিন কাজে খুব ব্যস্ত। কবিকে সবসময় একটা কবিতা আছে দেখবেন, কবিকে সবসময় সে জল দিচ্ছে, খাবার দিচ্ছে, তার জামা কাপড় পরিষ্কার সবই করে দিচ্ছে, কিন্তু কবি কি করছে? তার কাছে তিনি মনে করছেন অলস জীবনযাপন করছে কবিতার বিষয়ে। সেই জন্যই বলছে কি হবে এত কবিতার বিষয়ে, কি হবে। এই কি হবেটাও কিন্তু একটা অনেক বড় বড় ভাবনা সর্বক্ষেত্রে। কিন্তু ধরুন আপনি জীবনের যে সময়তে এসে আছে, এই সময় একদম প্রথমেই স্বীকার করলেন এতটা জীবনের চড়াই উতরাই, দেখা, প্রাপ্তি অপ্রাপ্তি, তবু ওই কি হবে ঠিকই কিন্তু আপনি বেরিয়ে এসছেন, সেটা বহুদিন আগেই। এই যে কি হবে না বেরিয়ে একটু আসতে পারেন না, কি হবে ব্যাপারটা আমার প্রশ্নটা আছে বলে আমি বেঁচে আছি। কি হবে কিন্তু দুটো দিক আছে, একটা নেগেটিভ, আমি দুটোটাই একটা নেগেটিভ, একটা আমি এইটাই আমি বিশ্লেষণ করতে যাচ্ছিলাম। একটা হচ্ছে কি হবে, অর্থাৎ কি প্রাপ্য, কি প্রাপ্তি, সেটার জন্য একটা আশা, কেমন আমি যদি বললাম বলি। আর একটা হচ্ছে কি হবে, হচ্ছে আশঙ্কা। আশঙ্কা এই শব্দটি কি হবে না, ব্যর্থতা। কি হবে মানে এইটা আশা এবং আকাঙ্ক্ষা দুটো দোলাচলের ভেতরে থাকা আর কি। ছোটদের জন্য আপনি কিন্তু বেশ যথেষ্টই লেখেন, এবং আপনার পিতাও কিন্তু তিনি ছোটদের জন্য লিখেছেন। তৎসত আপনার নিজের ছোটদের জন্য লেখার একটা অদ্ভুত, একদিকে যখন কবি রণেশ রায়কে আমি যখন দেখছি, কবি রণেশ রায়কে যখন পাঠক পড়ছেন, তখন তার অনুভবতা, তার সামাজিক দায়বদ্ধতা, তিনি যেভাবে এগোতে চাইছেন, এটা খুব পরিষ্কার। আপনাকে আমি খুব সরাসরি বলছি, আপনি কোথাও কোনো জায়গায় কোনো নেতিবাচকতার দিকে আপনার কবিতার দিকে নেই। আপনার কোনো তমসাবৃত শব্দের বিন্যাসে আপনি কবিতা লেখেন না, আমার ব্যক্তিগতভাবে পাঠক হিসেবে এটা মনে হয়েছে। বাকিটা আপনি আবশ্যিকভাবে বলবেন। আর একটা হচ্ছে আপনাকে ইতিবাচকতার সূত্র ধরে আপনি এগোতে চাইছেন, কিন্তু আপনি মাঝে মাঝে খুব ধন্দে পড়ে যাচ্ছেন। এই যে এগোচ্ছেন, আপনি বুঝতে পারছেন না যে কবি হিসাবে আপনি কি সত্যি সত্যি সময়ের হাতটা ধরলেন। তখনই কিন্তু আপনার কবিতা যদি পারস্পরিক পরপর গোলকে যদি ওইভাবে সাজাই, তাহলে দেখবো যে সেইখানে কিন্তু আপনার আবার পরবর্তীতে আপনি আর একটা নতুন দিকের সন্ধান পেয়ে যাচ্ছেন। যেটি ওই যে একটু আগে কথা হলো,
ওই কি হবে, এই হচ্ছে দুটো ভাবনার একই সাথে। কি হবে পুরো বিষয়টা জানি না। আমি শিশুদের ক্ষেত্রে আসি। ছোটদের জন্য লেখা খুব কষ্ট, এটা খুব কঠিন ব্যাপার। কেন কঠিন? তার কারণ ছোটদের মানসিকতা, তাদের ভাবনা, তাদের অনুভবতা তাদের মতন করে তাদের বয়সে গিয়ে না আসলে কিন্তু সেই ভাবনা বা সেই অনুভবটা কিন্তু আসে না, তাই তো? তো হঠাৎ এই কবিতার সূত্রতায় ধরে আপনার ছোটদের ভাবনাটা কেন এলো? কিভাবে? সত্যি কথা বলতে কি, এটা সঠিক উত্তর আমার জানা নেই। তবে আমার শিশুবেলায়, ছোটবেলায় আমি মায়ের কাছে মানে এখনো মাকে ভুলতে পারি না। আমার মা মাত্র ক্লাস 7-এ পড়া একজন মহিলা। সে রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে ছড়া, কবিতা এগুলো সমাজে বলে যেত পারত। এবং সেখান থেকে বলতে পারেন যে উত্তরাধিকার সূত্রে হয়তো আমি কিছুটা আকর্ষণ, কিছুটা ক্ষমতা পেয়েছি। এবং তার থেকে এতদিন নিজেকে চিনতে পারিনি হয়তো যে আমি কি লিখতে পারবো, কারণ আমি সত্যি জানতাম না। আমি যখন অর্থনীতি পড়াই, সেই পড়ার জগৎটা একরকম। তার থেকে যখন আমি এদিকে এলাম, আজকে আমার কোনো অনুশোচনা নেই যে আমি পড়াতে গিয়ে কত পড়াতে পেরেছি না পেরেছি, ওই জগৎটাই আমি ভুলে গেছি। আচ্ছা। আর এই লেখার প্রক্রিয়ার মধ্যে আমি আরেকটা জিনিস ভুলেছি, আমি খুব আড্ডাবাজ হচ্ছিলাম। সকাল বিকেল পাড়ার মধ্যে চায়ের দোকানে আড্ডা না হলে আমার চলতো না। হ্যাঁ, সেই আড্ডা আমি একেবারে ভুলে গেছি। কেমন এই অবস্থায় দাঁড়িয়ে এটা যে পারবো বা পেরেছি সেটা এখন আমি জানি না। না, আমার প্রশ্ন নিজের অজান্তে না, সাহিত্য চর্চা না, ওটা সাহিত্য চর্চার ক্ষেত্রে হলো। আমার প্রশ্নটার উত্তর কিন্তু আমি পেলাম। ছোটদের জন্য ছড়া লেখা, ছোটদের মানসিকতায় লিখতে হয়তো তাদের 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 যে কল্পনা, তারা তো একটা কল্পনার জগতে আছে এবং তারা সেই কল্পনার জগতে সেই ছড়াটার উপর ভিত্তি করে তারা সেই কল্পনার জগতে আরো বেশি বিচরণ করছে। এই জায়গাটার ক্ষেত্রে ছোটদের জন্য লেখার ভাবনাটা কেন এলো, কিভাবে এলো? তবে আমার চিরকালই মনে হয় যে ছোটদের বাচ্চাদের বড়রা বেশি কিছু বোঝে না। এটা আমার পেছনে লেখাটাই দেখবেন। ছোটরা কিন্তু একেবারেই জন্মগতভাবেই একটা তাদের ছন্দ আছে, একটা সুর আছে, তাদের একটা নিজস্ব সত্তা আছে। সেটা কিন্তু সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় আমার মনে হয়েছিল সুকুমার রায় বা এদের কবিতা করে, যে সেগুলো সবচেয়ে বেশি পুষ্টি পায় বাচ্চাদের এই মননটা ছড়ার মাধ্যমে। স্বপ্ন বিলাসী হন, স্বপ্ন বিলাসীর ভেতরেই আপনার নিজেকে নিজে চিনে নেওয়াটা আরো বেশি সার্থকতা। আসলে আমি লিখতে এসেছি যদি একটা ঘটনা চক্রে, কিন্তু আমার লেখার পেছনে একটা উদ্দেশ্য আছে। অনেকেই বলে যে কবিতা লেখা মানে একটা ভাববাদের ব্যাপার, খালি নিজেকে নিজে স্যাটিসফাই করার ব্যাপার, এখানে সামাজিক ব্যাপার থাকে না। এই ভাবনাটার সাথে আমি একমত নই। আমি মনে করি কবি বা কবিতাদের যিনি লেখেন তার একটা সামাজিক দায়বদ্ধতা থাকে। সেই জন্য কবিতার বিষয়বস্তু বলুন, কবিতার ধরন বলুন, অথবা কবিতার মনন বলুন, সবই যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে, তারা যাতে সহজে গ্রহণ করতে পারে এবং আমি কি বলতে চাই সেটা যাতে তারা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। আমি যেন পলায়নী মনোবৃত্তি না নিই যে আমি এটাও বললাম আবার ওটাও বললাম, যেভাবে পাঠকরা নেবে সেভাবেই তার মানে দাঁড়াবে, এরকম লেখা আমি লিখতে রাজি নই। আমি যেটা লিখবো স্পষ্ট ভাষা, স্পষ্টভাবে কি বলতে চাই, কি লিখবো সেটা প্রকাশ করবো।